নমস্কার। আজকে ধনু রাশিকে নিয়ে বলবো। ধনু রাশির ক্ষেত্রে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে 11ই মার্চ। মার্গী হচ্ছে জুন মাসের 2 তারিখে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে, অতিচারী ভূমিকায় রয়েছে। তো রাশির অধিপতি মার্গী হচ্ছে, বক্রী অবস্থায় ছিল এতদিন, এবার মার্গী নিজের রাশিকে দেখছে। দেবগুরু বৃহস্পতি মানে আমাদের এই জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে সব থেকে শুভ গ্রহ। তো নিজের রাশি, নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখবে দেবগুরু বৃহস্পতি। এর থেকে আর কি ভালো অবস্থান হতে পারে? মার্গী অবস্থান, মার্গী অবস্থায় নিজের রাশিকে দেখা। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিগত আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। আপনাদের একটা সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ডের ব্যাপার না, কিন্তু আপনার ওই সাবস্ক্রাইবটা বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে ভালো লাগে, খুব আনন্দ পাই মনের দিক থেকে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ, সপ্তম ঘরে অবস্থান করছে। উচ্চাভিলাষী মানে মার্গী হয়ে যাওয়া মানে উচ্চাভিলাষী হয়ে যাওয়া, উচ্চ ঘরের দিকে তার আগমন শুরু অতিচারী ভূমিকায়। তো মার্গী যখন গ্রহ হয়ে যায় তখন তার প্রভাব আর বক্রী অবস্থার প্রভাবের মধ্যে তো কিছুটা তফাৎ থাকবেই। আর গুরু মার্গী, মার্গী অবস্থায় নিজের রাশিকে দেখছে এবং যে ত্রিকোণটাতে অবস্থান করছে সেই ত্রিকোণটা হচ্ছে কি কাম ত্রিকোণ। মনের ইচ্ছা বাসনা পূরণ হবে এবং গ্রহদের যে অবস্থান, সেই অবস্থানগুলোও কিন্তু খুব সুন্দর। আজকে 4টি গ্রহকে নিয়ে বলবো। 4টি গ্রহের অবস্থান: দেবগুরু বৃহস্পতি, শনি এবং রাহু কেতু। তো দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে মার্গী হচ্ছে, তার পঞ্চম দৃষ্টি থাকছে একদম লাভের ঘরে, যেটা হচ্ছে তুলা রাশি, অর্থাৎ শনির মূল ত্রিকোণ বলছি, শনির উচ্চ রাশিকে দেখছে। আবার দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি নিজের রাশির উপর পড়ছে, ধনু রাশি, নিজের মূল ত্রিকোণ রাশি, নিজের নক্ষত্রে বসে মার্গী হচ্ছে, পুনর্বসু নক্ষত্রে। এবং তার সাথে সপ্তম হলো এবার নবম দৃষ্টি যে পড়ছে সেই শনির মূল ত্রিকোণ রাশি ধনু রাশিতে। এবং এই ধনু রাশিতে রাহু অবস্থান করছে। রাহু অবস্থান করছে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে, নিজের নক্ষত্রে। গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন কি হয়? এমনিতেই তো একটা ভালো অবস্থান হয়ে গেল। এবার গুরুর দৃষ্টি পড়ে যাওয়া মানে চারিদিক থেকে উন্নতির জায়গাটা তৈরি হচ্ছে, একটা শক্তপোক্ত জায়গা তৈরি হচ্ছে। যতই অশান্তির পরিবেশ তৈরি হোক, যতই নেগেটিভ জিনিস থাকুক, তার মধ্যে পজিটিভ সাইনটা আরও যথেষ্ট ভালো হয়ে যাবে। যতই খারাপ প্রভাব থাকুক, গুরুর দৃষ্টি পড়া মানে সেই জায়গায় ভালো হবেই। যদি সমস্যা হয় তো তার সমাধান হবে, সেই রকম জিনিসটা। হ্যাঁ, তবে রাহু আর শনি পাপী গ্রহ, সমস্যা তো থাকবে, কিন্তু সেই সমস্যাগুলোকে একদম কাটবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ। এই জিনিসটা হতে যাচ্ছে। এবার চতুর্থ ঘরে আবার শনি অবস্থান করছে, আর এই ধনুরাশি ঢাইয়া চলছে। তো চতুর্থ ঘরে শনির অবস্থান হয়ে যাওয়া মানে কি? দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেল। এবং শনি কিন্তু আবার নিজের নক্ষত্রে অবস্থান করছে, যেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ, হিসাবের নক্ষত্র, ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব। চতুর্থ ঘর অনেক কিছু ইন্ডিকেট করছে। দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক, এবং দেবগুরু বৃহস্পতি শনির যেরকম উচ্চ ঘর তুলা রাশিকে দেখছে, সেরকম শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখছে নবম দৃষ্টিতে বিশেষ কৃপা থাকে। সেরকম শনিও কিন্তু এই গোচরকালে নিজের নক্ষত্র অবস্থান করছে এবং 18ই মে আবার অবস্থান করবে হচ্ছে, যেটা হচ্ছে নক্ষত্র পরিবর্তন করবে, রেবতীতে যাবে। তো সেই সময়ও কিন্তু ওই দেবগুরু বৃহস্পতির রাশির উপর দৃষ্টি থাকছে, অর্থাৎ দশম দৃষ্টি দিয়ে দেবগুরু বৃহস্পতির এই ধনু রাশিকে দেখছে। দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করে দশম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা। অপরদিকে কেতু আবার মার্চ মাসের শেষের দিকে 29শে মার্চ নক্ষত্র পরিবর্তন করে নেবে, তখন চলে আসবে হচ্ছে নিজের নক্ষত্র মহা নক্ষত্রে চলে আসবে। এবং কেতুর তো গুরুবর দৃষ্টি, ভাগ্যের ঘর অবস্থান করছে সিংহ রাশিতে, তো কেতুরও তো সেই দৃষ্টি রাশির উপর যে পড়ছে গুরুবর দৃষ্টি। আর ধনু রাশিকে তো কেতু নিজের রাশি মনে করে। আর এই সময় আবার ধর্মের ঘরেই কেতু অবস্থান করছে। একটা এই যে 4টি গ্রহ নিজের ঘরে নিজের নক্ষত্রে থাকা, এটা তো বিশাল ব্যাপার ধনুরাশির ক্ষেত্রে। চারিদিক থেকে একটা ভালো উন্নতির সংকেত, যার জন্যই এত বড় কথা লিখছি। এবার সবার ক্ষেত্রে যে সমান সেটা হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে। আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলে এসেছি যে সূর্যের বছর ভাগ্যের ঘরের অধিপতি সূর্য, তো সূর্যকে বলবান করতে হবে। আর রাহুকে ঠিক রাখতে হবে, তাহলে দেবগুরু বৃহস্পতির যথেষ্ট প্রভাব, একদম উন্নতির উপর উন্নতি। গুরুকে একটু বল দিতে হবে, কারণ গুরুর যে পরিবর্তনগুলো, এর পরের পরিবর্তনগুলো তো আরও মারাত্মক হবে ধনুরাশির ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতির এর পরের যে পরিবর্তনগুলো, এই পরের পরিবর্তনগুলো তো বিভৎস পরিবর্তন হবে।
কারণ রাশির উপর মার্গী হচ্ছে, তারপরে আবার জুন মাসের 2 তারিখে রাশি পরিবর্তন করবে, তখন উচ্চ অবস্থায় আসবে। তারপরে আবার বছরের শেষের দিকে যে আবার রাশি পরিবর্তন করবে, উচ্চ মানে থাকছে তো অতিচারী ভূমিকায়, তখন তো ভাগ্যের ঘরে চলে আসবে, কেতুর সাথে জুতি তৈরি করে নেবে। অদ্ভুত অবস্থান, অদ্ভুত, এর উপর অদ্ভুত। অর্থাৎ 2026 সাল ধনুরাশির জন্য সত্যিই ভালো বছর, কিন্তু আগেই সতর্ক করছি, ভালো সময় ভালো লোকের পরামর্শ নিতে হবে। কোন নক্ষত্রে আপনার জন্ম, সেই নক্ষত্রের কী প্রভাব রয়েছে, তার কি উপাচার রয়েছে, সেই উপাচার করতে হবে। সেই উপাচার করে আগামী দিনগুলোকে তো যথেষ্ট ভালো করতে হবে, এটাই মেন জিনিস। তো যাই হোক, এই যে অবস্থানগুলো হচ্ছে, তো কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, সেটাই তুলে ধরবো। তো দেবগুরু বৃহস্পতি যে শনির যে প্রভাব, শনি তো চতুর্থ ঘরে অবস্থান করছে, চতুর্থ ঘরে শনি যে অবস্থান, নিজের নক্ষত্রে অবস্থান করছে, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, এটাতে কি শিখাচ্ছে? এটাতে শিখাচ্ছে যে একটা ধৈর্য জিনিস। কারণ উত্তরা ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি, যে বিশ্লেষণ করার ক্ষমতা একটা বিশেষ থাকে, এবং এখানটাতে যে পরামর্শ বা ডিসিশন নেওয়ার জায়গাটা, সেটাকে মজবুত করে দেয়। যে ডিসিশন নিতে দেরি হচ্ছে, তার জন্য যে পারাপারি করা, সেটা কিন্তু ধনুরাশিকে করা চলবে না। এই দিক থেকে সাবধান, যার জন্যই কিন্তু উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে হিসাবের নক্ষত্র। হিসাব করে পা ফেলতে হবে, তবেই লাভ পাওয়া যাবে। এটা কিন্তু শনি বুঝাচ্ছে, যে তুমি ডিসিশন নিয়ে ফেললে চটজলদি সেটা না, তোমার 2 দিন দেরি হতেই পারে, তার জন্য তোমার আক্ষেপ হবে সেটাও না। গুরুর দৃষ্টি রয়েছে রাশির উপর, সব কিছু তোমাকে ঠিক করাবে, কিন্তু তোমাকে তো ডিসিশন নিতে হবে। তুমি গাড়ি চালাতে ভালো পারো বলে তুমি চোখ বন্ধ করে তো গাড়ি চালাতে পারো না, তাহলে তোমার অ্যাক্সিডেন্ট হবেই। তো সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে, যে তোমার ডিসিশন যদি নিতে দেরি হয়, হবে কি হয়েছে, তারপরে তো তুমি ভুল লোকের পাত্তাতে পড়া উচিত না। তো সেরকম কিন্তু তোর জায়গা জমি সংক্রান্ত যদি কোনো চিন্তা থাকে এই সময়কালে, তো সেটা কিন্তু বাস্তব সম্মত হয়ে যাবে, অর্থাৎ ভালো দিকেই চলে আসবে। জায়গা জমি সংক্রান্ত যারা ডিস্টার্বে পড়েছেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে। এবং কর্মের ঘরে শনির দৃষ্টি থাকছে, তো ধৈর্যও জিনিসটা যথেষ্ট বৃদ্ধি হবে, এবং তার সাথে কিন্তু হিসাব জিনিসটাও উঠে আসছে, একদম পরিপক্ক হিসাব হবে। এবং মানে যে কোনো কাজের দিকে একটা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা চলে আসবে, যে মানে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা। এবং বাড়ির যে পরিবেশ, সেই পরিবেশটাও যথেষ্ট ভালো হবে। শনির চতুর্থ ঘরে অবস্থান করলে কি হবে, ঢাইয়া চলছে, মায়ের শারীরিক অবস্থার অবনতি হবে। তো এখন দেবগুরু বৃহস্পতির এই অবস্থানটা, তো কী হবে, যে মা যদি অসুস্থও হয়, তো তার তো ট্রিটমেন্ট পাবে, যেটা ট্রিটমেন্ট হয়তো পাচ্ছিল না, যে এমন জায়গাতে বাস যে কোনো ভালো ডাক্তার আসেই না। এখন কিন্তু সেগুলো হবে, ট্রিটমেন্টের জায়গাটা, হিলিং পাওয়ারটা যথেষ্ট ভালো হবে, এবং অবস্থানটা যথেষ্ট ভালো হচ্ছে, যে বাড়িতে যদি অসুখ বিসুখ থাকে, সেই অসুখ বিসুখগুলো দূর হবে এই সময়কালে। ট্রিটমেন্টের জায়গাটা যথেষ্ট ভালো হবে। এবং রাহুর উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে, শতবিশা নক্ষত্র, আরোগ্য, চিকিৎসা বিজ্ঞান, এইগুলো জায়গা যথেষ্ট ভালো হবে। অনলাইন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো খুব ভালো অবস্থাতে যাবে। নতুন নতুন যোগাযোগ এগুলো কিন্তু তৈরি হচ্ছে, আয়ের একটা বিভিন্ন দিক তৈরি হচ্ছে, কারণ রাহু যে অবস্থান, সেটা কিন্তু কাম ত্রিকোণেই হচ্ছে, কাম ত্রিকোণ। এবং দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, এটাও কাম ত্রিকোণ। তো মনের ইচ্ছা বাসনা তো পূরণ করবে, যার জন্য কিন্তু অবস্থানগুলো যথেষ্ট ভালো। রাহুর উপর দৃষ্টি দেবগুরু বৃহস্পতি, প্রযুক্তি বিজ্ঞান, অনলাইন নেটওয়ার্কিং জায়গাগুলো বিভৎস হয়ে যাবে এখন এই ধনুরাশির, বিশেষভাবে উন্নতি। যারা এই সমস্ত কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন, তাদের জন্য বিভৎস সময়। যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, কথাবাচক, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। দূরের যাত্রা, যে যাত্রাগুলো হবে, সেই যাত্রাগুলো থেকেও বিশেষ লাভবান হবে এই সময়কালে। তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, তো মানে কোনো লোভ লালসা এগুলো দিবে। পাপি গ্রহ তো রাহু, তো একে যতই শ্যাম্পু দিয়ে ঘুষা যাও, কালো কালোই থাকবে। আগুনে পুরালে আবার মানে আগুন দিলে আগুন লেগে যাবে, তো সেই আগুনটাকে ভালো দিকে, তো কারো কথাতে কিন্তু উঠা বসা যাবে না। সিদ্ধান্ত, আগেই বললাম যে সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা নিজের কাছে, যে তুমি যে বিষয়ে তোমার জ্ঞান নাই, সে বিষয়ে তুমি জ্ঞান নাও, ভালো ব্যক্তির কাছ থেকে জ্ঞান নিয়েই তারপরে তুমি কাজ শুরু করো, না তো কিন্তু আবার লসের দিকে পড়তে হবে। কারণ ওই যে বললাম, সব কিছু ভালো হয় না, তার মধ্যে কিছুটা খারাপও থাকে। তো এই জিনিসটা, তো রাহুর এই জায়গাটা যথেষ্ট কিন্তু ক্লিয়ার জায়গাটা তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতির প্রভাবে। এবং কেতু তো ধনুরাশিকে নিজের রাশি মনে করে, ভাগ্যের ঘরে অবস্থান, গুরুবর দৃষ্টি, তো রাশির উপরে তো কেতুর প্রভাবটা থাকবে। তো কেতুর প্রভাবে কি হবে, ধর্মের ঘরে কেতুর কি কাজ, তো ধার্মিক আধ্যাত্মিক চেতনা এগুলো যথেষ্ট বৃদ্ধি করাবে। এবং মানে কেতু যে নবম ঘরে অবস্থান, এখান থেকেও শিক্ষার জায়গা, দূরযাত্রার জায়গা, আধ্যাত্মিক জগৎ সমস্ত কিছু উঠে আসছে। অর্থাৎ ভাগ্যের সঙ্গটা চরম পাবে এই সময়কালে। এই সময়কালে ভাগ্যের সঙ্গটা যথেষ্ট ভালো পাবে, এবং জীবনে যে চলার পথ, যে উদ্দেশ্য,
যে নিজেকে সফল জায়গায় নিয়ে যাব, সেই যে একটা পরিষ্কার চিন্তা ভাবনা, এটা কিন্তু উঠে আসবে এই কেতুর মাধ্যমে। এবং দেবগুরু বৃহস্পতির নিজের রাশিকে দেখছে, ব্যক্তিত্বটাকে কিন্তু সমাজের সামনে সেই রকম জিনিসই কিন্তু তৈরি হচ্ছে এই ধনু রাশির ক্ষেত্রে। এটা তো হলো এবার 3টি গ্রহের ভূমিকা বলে দিলাম এই দেবগুরু বৃহস্পতির মার্গীর সাথে। এবার দেবগুরু বৃহস্পতির এই যে মার্গী হয়ে যাচ্ছে, এটাতে কি হবে, যে নতুন আয়ের উৎস তৈরি হবে এই সময়কালে। কারণ লাভের ঘরে দেবগুরু বৃহস্পতি আর সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি, যেটা রোজগারের আয়, ইনকাম, ব্যবসা বাণিজ্য, নেটওয়ার্কিং সমস্ত দিক। কারণ নবম দৃষ্টি, তৃতীয় ঘর, পুরুষার্থ, পরাক্রম সব কিছু এই সময়কালে। শনিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ। দেবগুরু সম্পর্কিত ব্যবসা যেমন সোনা, চাঁদি, তারপরে কাঁসা, পিতল, ব্রোঞ্জ, বিভিন্ন দিক থেকে লাভের একটা বিশেষ প্রভাব থাকবে। জায়গা জমি সংক্রান্ত বিভিন্ন দিক থেকে লাভ। নেটওয়ার্কিং মাধ্যম বা এই সময়কালে ব্যবসা বাণিজ্য করার জন্য যে মানে আর্থিক জায়গাটা, সেই জায়গাটাও যথেষ্ট মজবুত থাকবে। আয় ইনকামের বিভিন্ন দিক থেকে সোর্স থাকবে। তবে কি দ্রুত লোভ, মানে লোভ লালসা তো লাভ তৈরি করবে। তো দ্রুত লাভের আশায় কোথাও ভুল ইনভেস্ট কিন্তু এ সময় করা যাবে না। কারণ গুরুর যে দৃষ্টিগুলো, সেই দৃষ্টিগুলোর কিন্তু বিশেষ প্রভাব থাকবে। পঞ্চম দৃষ্টি যে পড়ছে কোথায়, লাভের ঘরে। তো লাভের ঘরটা যে পঞ্চম দৃষ্টি পড়ছে, তো পঞ্চম দৃষ্টিটা যে লাভের ঘরে হচ্ছে একাদশ ঘর, সেটা তো বয়োজ্যেষ্ঠ লোক। আবার নবম দৃষ্টি হচ্ছে ভাই বোনের ঘরে, ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘরে। আবার কেতু অবস্থান করছে নবম ঘরে। কি বুঝাচ্ছে, যে কোনো কাজ করতে গেলে অভিজ্ঞ লোকের পরামর্শ অবশ্যই প্রয়োজন রয়েছে। এটা কিন্তু বুঝাচ্ছে ধনুরাশিকে, যে কোনো ডিসিশন নেওয়ার আগে একবার অন্তত হলেও কারোর সাথে, ভালো অভিজ্ঞ লোকের সাথে আলোচনা করা এই সময়কালে উচিত। চাকরি বাকরির দিকে কি হবে, চাকরি বাকরির দিকে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে। সরকারি বেসরকারি যে ক্ষেত্রে হোক, উচ্চ পদস্থ ব্যক্তির দ্বারা কোনো এই সময়কালে ভালো কাজ হয়ে যাওয়া। দীর্ঘদিনের সমস্যা যারা ছিলেন চাকরি বাকরিতে, সেই সমস্যার সমাধান হয়ে যাওয়া। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা মানে বিভিন্ন রকম যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের গ্রাহকের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে। আর্থিক দিকটা মজবুত হবে এবং পুরনো ব্যবসা মানে নতুন দিক খুলে যাবে। নতুন দিশা এই সময়কালে ব্যবসা বাণিজ্য। এবং বিগত দিনে যদি পার্টনারশিপের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে থাকে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। আবার দাম্পত্য জীবনেও সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, দাম্পত্য জীবন, এই জীবনে যে যদি ভুল বুঝাবুঝি হয়ে থাকে, সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। অর্থাৎ সম্পর্কের মধ্যেও কিন্তু একটা পরিষ্কার জিনিস চলে আসছে এবং আবেগ জিনিসটাও কিন্তু এই সময়কালে কাজ করবে। কারণ দেবগুরু বৃহস্পতি কি, দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি, মায়া, মমতা, পরোপকারিতা, এগুলো জিনিস। মায়া মমতা থাকবে, পরোপকারিতা থাকবে, ধর্মের প্রতি মনোভাব থাকবে, ঈশ্বরের প্রতি একটা মনোভাব থাকবে, পরস্পরের পাশে দাঁড়ানো, সহায়তা, সাহায্য, সব কিছু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে। তো রাশির উপর নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, তাকে তো প্রভাবিত করে দিল। তো সেই জায়গাগুলো উঠে আসছে। অর্থাৎ এই সময়কালে চারদিক থেকে একটা ভালো সময়, ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যার জন্য এই সময়টা যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই ধনুরাশির। এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে, সূর্যদেবকে অর্ঘ্য দিবে, পিতামাতার আশীর্বাদ নেবে। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ দিবেন। যে সমস্ত মন্দিরে ভোগরাট হয়, সে সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন ফল মানে খাবারের বস্তু দান করবেন। কেশরের টিকা বিশেষ করে ব্যবহার করবেন। হলুদের গিট সঙ্গে রাখবেন, এগুলো করবেন। শুক্লপক্ষের বৃহস্পতিবার করে অবশ্যই রাধা গোবিন্দর পুজো দিবেন। পূর্ণিমা তিথিতে রাধা গোবিন্দর পূজা দিবেন বাড়িতে, যথেষ্ট উন্নতি। গুরু বৃহস্পতি যথেষ্ট সহায়ক হবে। যে সমস্ত মন্দিরগুলো অপরিষ্কার, সেই সমস্ত মন্দিরগুলোকে পরিষ্কার করবেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে ধনুরাশির। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।